সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটোল। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৈয়দ গোলাম মুগনি মাওলা 1973 সালের জানুয়ারি মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর নিটোল। শুভেচ্ছা স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের প্রত্যেক দর্শক মণ্ডলী এবং সাথে সংশ্লিষ্ট সবাইকে। স্যার, আজ আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি আলোচনা করবার জন্য সেটি হচ্ছে ডেঙ্গু ভাইরাস। এই বিষয়ে প্রথমেই যদি একটু বলি যে স্যার, আসলে করোনার মধ্য দিয়ে আমরা চলছিলাম, এই সময়টিতে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু, এবং প্রতি বছরই কিন্তু এই সময়টাতে, যে সময় বর্ষার এই সময়টিতে কিন্তু ডেঙ্গুর হার অনেক বেশি বেড়ে যায়। এবং আমরা যদি আমাদের হসপিটালগুলোতে একটু নজর দিই, সেক্ষেত্রে কিন্তু করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যাটিও কম নয়। এ বিষয়ে প্রথমেই জানবো আসলে ডেঙ্গুর পরিস্থিতি বাংলাদেশে আসলে কেমন। ধন্যবাদ নিটোল, যে খুব প্রাসঙ্গিক একটা আলোচনা নিয়ে আসার জন্য। কারণ যেখানে আমরা করোনার অতিমারিতে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি বলতে গেলে, সেই জায়গায় এই নতুন উপসর্গ আমাদের ললাটে নতুন রেখা টেনে দিয়েছে শঙ্কা এবং দুশ্চিন্তার। তো আসলেই যে অগাস্ট সেপ্টেম্বরে যেটা আপনি বলেছেন যে এই ডেঙ্গিটা বেড়ে যায়, তো গত 2 বছর আসলে আমাদের সংক্রমণের হার কম ছিল, কিন্তু এবার ইতিমধ্যেই আমাদের হাসপাতালে, আমাদের যে ব্যক্তিগত চেম্বারে অনেক ডেঙ্গু রোগী ইতিমধ্যে প্রতিদিন আসছেন এবং নিঃসন্দেহে এবার ডেঙ্গির পরিস্থিতিটা খারাপ হতে যাচ্ছে, যা ইতিমধ্যেও টেলিভিশন এবং অন্যান্য সব মিডিয়ায় অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের মেয়ররা এটা নিয়ে অনেক কাজ করছেন, সরকার থেকে অনেক ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে। সাথে এই যে আমরা আলোচনা করছি, আশা করছি এই আলোচনার মাধ্যমে আমাদের দর্শকরা উপকৃত হবেন। তো সব মিলিয়ে এবার ডেঙ্গি বাড়তি এবং আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। জি স্যার, একটু যদি জানি যে আসলে ডেঙ্গুতে যদি কেউ আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে আসলে কি ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে? আসলে ডেঙ্গি নিয়ে তো এরকম আমরা বারবারই আলোচনা করছি, প্রতি বছরে যখন সংক্রমণ বেড়ে যায় আমাদের দর্শকরা এটা জানেন। তো এবার যেটা একটু সন্দেহের তৈরি হবে যে ডেঙ্গির একটি ভাইরাস আমরা জানি, সেরকম করোনাও একটি ভাইরাস, যে এখন যে করোনা অতিমারি চলছে। সুতরাং দুটি ভাইরাসেরই সাধারণ যে ভাইরাস যে লক্ষণ রোগের, যে জ্বর হওয়া, সর্দি, কাশি, শরীর ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, তার সাথে পেট সংক্রান্ত কিছু সিমটম বা উপসর্গ দেখা যায়, যেমন পেট ব্যথা, আপনার স্টুল বা পায়খানাটা একটু নরম হয়ে যাওয়া, বমি ভাব, তার সাথে অতিরিক্ত দুর্বলতা। তো আমি এই সুযোগে একটু বলবো যে স্বাভাবিকভাবেই একটা সন্দেহ আসবে যে করোনার লক্ষণগুলো অনেকটাই এরকম। তো তাহলে আমার এরকম লক্ষণ দেখা দিলে আমার কি করোনা হলো, না ডেঙ্গি হলো, নাকি এমনি সাধারণ জ্বর? তো সাধারণভাবে আমাদেরকে বুঝতে হবে যে প্রথমত আপনার যদি উপসর্গ দেখা দেয় তাহলে আপনি সতর্ক হন যে এটা ডেঙ্গি বা করোনা হতে পারে। যদি না হয় তাহলে সেটা পরে দেখা যাবে। তো সতর্কতার বিষয়টা কি, সেটা হচ্ছে যে আপনি খেয়াল রাখুন যে সাধারণত যদি চোখের ব্যথা বেশি হয়, মাথা ব্যথা বেশি হয়, শুরুতেই যদি জ্বরটা অনেক বেশি হয়ে যায়, মানে আপনার উপসর্গের শুরুতেই অনেক জ্বর, 102, 3, 4 জ্বর, প্রচণ্ড শরীর ব্যথা, বিশেষ করে চোখ ব্যথা, এগুলো আপনার করোনা নয়, বরঞ্চ ডেঙ্গির সপক্ষে একটু বেশি যায়। আর অন্যদিকে সর্দি, কাশি, এটা দিয়ে আপনার 2-3 দিন 4 দিন গেল, তার সাথে শরীর দুর্বলতা, শরীরে একটু ব্যথা ব্যথা ভাব, পরে 2-3 দিন পরে গিয়ে জ্বরটা দেখা দিল, এটা হলে একটু করোনার দিকে উপসর্গগুলো বেশি। আর এর সাথে যদি আপনি নাকে গন্ধ না পান, বা বিশেষভাবে যদি মুখের স্বাদ, নাকের গন্ধ এটা চলে যায়, অথবা আপনার যাদের সাথে আপনি চলছেন পরিবারের কারো বা অন্য কারো ইতিমধ্যে করোনা হয়েছে, অর্থাৎ করোনা রোগীর সাথে আপনার সংস্পর্শে ইতিহাস আছে, তাহলে করোনার সম্ভাবনাটা বেড়ে যাবে।
তবে উপসর্গ যাই হোক আপনাকে সতর্ক হতে হবে যে যে কোনোটাই হতে পারে। আচ্ছা, এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন। আসলে কিভাবে আমরা ডেঙ্গি বা করোনাকে নিজেরাই আসলে পার্থক্য করতে পারবো সিমটমস বা লক্ষণ দেখে। যদি একটু জানতে চাই যে স্যার আসলে করোনা এবং ডেঙ্গি এই দুটোর চিকিৎসায় নিশ্চয়ই পার্থক্য আছে, অবশ্যই। পার্থক্যটি আসলে কেমন? বুঝতে হবে যে আজকে যেহেতু আলোচনাটা মূলত ডেঙ্গির, তাহলে হচ্ছে ডেঙ্গির যেটা খারাপ দিক সেটা হচ্ছে আপনি জানেন যে ব্লাড প্রেশার কমে যায়, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি প্লাজমা লিকেজ। অর্থাৎ আমার যে রক্তনালী সেখান থেকে আমার প্লাজমা বা রক্তের যে পানীয় অংশ, জলীয় অংশ, সেটা আমার শরীরে চলে আসে, রক্তনালীর বাইরে চলে আসে। এর মাধ্যমে আমার প্রেশারটা কমে যায়। এটি একটি। আরেকটা হচ্ছে যে ডেঙ্গির ভাইরাস আমার অনুচক্রিকা বা যাকে ডাক্তারি ভাষায় আমরা প্লেটলেট বলি, তার সাথে ইমিউনোলজিক্যাল ইয়ের মাধ্যমে, আপনার প্যাথোফিজিওলজির মাধ্যমে এই প্লেটলেটের কাউন্টটা কমে যায় এবং তাতে রক্তক্ষরণের প্রবণতা দেখা দেয় রোগীদের। এই যে আপনার এই ব্লাড প্রেশার কমে যাওয়া, এটাকে আমরা বলছি, যখন এটা অতিমাত্রার ব্লাড প্রেশারটা কমে যায় তখন আমরা বলছি ডেঙ্গি শক সিনড্রোম। আর যখন আমরা বলছি যে রক্তক্ষরণ হচ্ছে বেশি, তখন ডেঙ্গি হেমোরেজিক ফিভার। তো এইটা হচ্ছে মূল ডেঙ্গির খারাপ দিক। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষভাবে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম 2-3 দিনের জ্বর কমে গেলে জ্বরটা চলে যাওয়ার পরবর্তী যে 48 বা 72 ঘন্টা, এই সময়ই জটিলতাগুলো সাধারণত দেখা দেয়। সুতরাং এই সময় আপনি খেয়াল রাখুন আপনার ব্লাড প্রেশার বাসায় যদি মাপা সম্ভব হয়, অথবা আশেপাশে কারো ফার্মেসি সহযোগিতা নিয়ে আপনার ব্লাড প্রেশারটা মাপুন। এবং আপনি খেয়াল রাখুন যে আপনার দাঁত মাজার সময় দাঁতের সাথে বা আপনার কোনো লালা বা কাশি, বমি, এগুলোর সাথে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা। এর সাথে বেশি অসুস্থ হয়ে যাওয়া, যেমন খুব অতিরিক্ত শরীর ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, বমি, পেটের অতিরিক্ত ব্যথা, এই জিনিসগুলো ডেঙ্গুর খারাপ লক্ষণ। এই ব্যাপারগুলোতে আপনাদের সতর্ক থাকতে হবে। স্যার, যদি একটু পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে জানতে চাই, যে ডেঙ্গিতে কেউ আক্রান্ত হয়েছেন মনে করলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন আপনারা? ধন্যবাদ। প্রথমেই বুঝতে হবে যে ডেঙ্গি এখন এই জ্বরের সংক্রমণগুলো দেখা দিলেই, এখন যেহেতু আমরা একটা বিশেষ অবস্থায় আছি, সুতরাং পরীক্ষা করে আপনার এটা কি ডেঙ্গি না করোনা, এটা দ্রুততার সাথে নির্ণয় করা উচিত। সুতরাং আমি দর্শকদের বলবো যে রোগের লক্ষণ দেখা দিলে, বিশেষ করে আপনি যদি দেখুন যে লক্ষণগুলো একটু বেশি, আপনি একটু বেশি অসুস্থ, তাহলে পরীক্ষা করতে দেরি করবেন না। প্রথমত বলবো যে ডেঙ্গির জন্য দুটো পরীক্ষা আছে মূলত, একটি হচ্ছে অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি। আপনি ডাক্তার হিসেবে জানেন যে অ্যান্টিবডিটা সাধারণত 5ম দিনের পর থেকে শরীরে আসে। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টিজেন, এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গি। তো সুতরাং আপনার জ্বরের, আমাদের কাছে অনেক সময় রোগীরা আসে যে প্রথম 2 দিনের জ্বর অ্যান্টিবডি টেস্ট করে নিয়ে আসে, যেটা IgG IgM, কিন্তু সেটা তখন নেগেটিভ। তখন রোগীর একটা ভুল ধারণা হয় যে আমার এটা ডেঙ্গি না। সুতরাং বুঝতে হবে যে প্রথম 5 দিনের মধ্যে, বিশেষ করে উপসর্গ দেখা দেওয়ার প্রথম 4 থেকে 5 দিন পর্যন্ত আপনার টেস্ট করতে হবে NS1 অ্যান্টিজেন। আর 5 দিনের পরে আপনাকে পরীক্ষা করতে হবে অ্যান্টিবডি। এর মধ্যে যেটা বর্তমান সংক্রমণকে বোঝায় সেটা হচ্ছে IgM পজিটিভ। এটিও একটি বিষয়, অনেকের আছে IgG পজিটিভ, IgM নেগেটিভ। IgG আপনি জানেন যে এটা পুরনো ইনফেকশন বা সংক্রমণকে নির্দেশ করে। কারো যদি IgG পজিটিভ বা IgM নেগেটিভ হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে ওনার ডেঙ্গু না হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, যদি চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই, যে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? প্রথমত হচ্ছে যে মৃদু সংক্রমণ, আরেকটা হচ্ছে যে যারা খারাপ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, যেটা আমরা বলেছি ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার। তো বেশিরভাগই আসলে মৃদু সংক্রমণ, হাসপাতালে ভর্তি হতে হয় না যদি আমাদের সতর্কতা থাকে। তাহলে আপনার উপসর্গ দেখা দিলেই যে কাজগুলো আপনি করবেন, প্রথমতই হচ্ছে যে অতিরিক্ত ওষুধ সেবন করবেন না। আমরা একটু জ্বর হলেই দেখা যায় অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, সাথে অনেক রকমের ভিটামিন শুরু করে দেই। এগুলোর সাথে যেহেতু এটি ভাইরাস জনিত রোগ, অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়াকে মারে। সুতরাং এখানে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। আবার ভিটামিনের সাথে এইসব রোগের কোনো সম্পর্ক নেই। সুতরাং মূলত যদি জ্বরের জন্য আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। ডেঙ্গু জ্বরে অতিরিক্ত জ্বর হয়, শরীরটাকে বারবার
সাধারণ হালকা গরম পানি দিয়ে বারবার মোছাটা খুব উপকারী। আমাদের দেখা যায় প্যারাসিটামলও জ্বর কমতে চায় না, শরীর মোছাটা খুব উপকারী। এই সময় অবশ্যই আপনি 10 থেকে 12 গ্লাস তরল প্রতিদিন গ্রহণ করবেন। এই তরলের মধ্যে পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, শরবত আপনার পছন্দ মতো। আপনি পানীয়টা অবশ্যই, এর সাথে নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। এর সাথে যদি আপনার একটু সর্দি কাশি এগুলো থাকে তাহলে সাধারণ অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাবেন। এটাই কিন্তু প্রাথমিক ডেঙ্গি রোগীর মূল চিকিৎসা। আর আপনার আল্লাহ না করুক যদি প্রেশার কমে যায় অথবা কোনোভাবে আপনার প্লেটলেট কমে যায় তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। এই জায়গায় আমি আরেকটু বলার সুযোগ নিব যে প্লেটলেট কমে গেলে আমাদের রোগীরা খুব অস্থির হয়ে যান, হ্যাঁ, তারা খুব চঞ্চল হয়ে যান তাদের প্রিয় ব্যক্তিদের জন্য। মনে রাখতে হবে 1 লাখ পর্যন্ত কিন্তু প্লেটলেট আমাদের নর্মাল কিন্তু 1.5 লাখ বা তার উপরে। 1 লাখ পর্যন্ত কমলেও কিন্তু আমরা বলি ডেঙ্গির জন্য কোনো সমস্যা নেই, স্বাভাবিক। 1 লাখের পরে আসলে তখন আমরা বলি ডেঙ্গি হেমোরেজিক ফিভার। কিন্তু ডেঙ্গির একটা বিশেষত্ব হচ্ছে যে এমনকি প্লেটলেট সংখ্যা 20,000-এ চলে আসলেও রক্তক্ষরণের যদি কোনো নমুনা না দেখা যায় তাহলে কিন্তু কোনো রক্তের প্রয়োজন নেই। সুতরাং আমাদের ডাক্তারি ভাষায় আপনি জানেন বলা হয় যে প্লেটলেট যদি 10,000 বা তার নিচে আসে অথবা যদি রোগীর কোনো রক্তক্ষরণের কোনো আলামত দেখা যায়, যেটা আমরা বললাম যে আপনার দাঁতের মাড়িতে বা বমির সাথে বা অন্য কোনোভাবে, তখন আপনাকে রক্ত দিতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু রক্তের প্রয়োজন নেই, প্লেটলেটের প্রয়োজন নেই। তবে এই সময়টা 1 লাখের নিচে চলে আসলে আপনাকে একটা হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে। তিনি সিদ্ধান্ত নেবেন যে কখন কি চিকিৎসা প্রয়োজন। তবে প্লেটলেট সংখ্যা আবারও বলছি 20,000-এ চলে আসলেও কিন্তু আপনাদের অতিরিক্ত মানে দুশ্চিন্তা করার কারণ নেই যদি রক্তক্ষরণের কোনো নমুনা না থাকে। তবে সেক্ষেত্রে এটিও মনে রাখতে হবে স্যার, আপনি যেভাবে বললেন যে আসলে 1 লাখের কমে চলে আসলেই কিন্তু হসপিটালে ভর্তি হতে হবে। এক্ষেত্রে কিন্তু রোগীদের মধ্যে একটু অনেক সময় যেমন দেখি আমরা কিছু রোগী থাকে অনেক বেশি সচেতন, কেউ আবার থাকেন একটু অবহেলা করেন। এক্ষেত্রে কিন্তু অবহেলারও কোনো সুযোগ নেই। একদম সঠিক। জি স্যার, ডেঙ্গুতে ব্যথার পরিমাণ অনেক বেশি থাকে। ডেঙ্গুকে আমরা বলি যে ব্যাকবোন ফিভার, যে অনেক বেশি পেইন থাকে। এবং এক্ষেত্রে দেখা যায় যে ব্যথাটি সহ্য করতে না পেরে অনেকেই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন না হয়ে নিজেই ব্যথার ওষুধ খেয়ে থাকেন। সেক্ষেত্রে কি ধরনের ব্যথার ওষুধ খাওয়া যাবে বা এই বিষয়ে কোনো সতর্কতার প্রয়োজন আছে কিনা? এই যে এখন আমরা যে সময়টা পার করছি, আপনার সাধারণত আমরা অনেক সময় শরীরে ব্যথা হয়, তখন কিন্তু আমরা চট করে দেখা যায় আমাদের যেহেতু ফার্মেসিতে রেগুলেটরি মেথড নেই, আমরা ব্যথার ওষুধ খেয়ে ফেলি। এই সময় আমি দর্শকদেরকে বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে বলবো যে সাধারণ ব্যথা হলেও আপনারা কোনো ব্যথার ওষুধ এখন খাবেন না, এবং ব্যথার ওষুধ বলতে শুধুমাত্র প্যারাসিটামল খাবেন। প্যারাসিটামল গোত্রীয় যে ওষুধ সেটা খাবেন। আর আমরা জানেন ট্র্যামাডল নামে একটা ওষুধ আছে, সেটা একটু খাওয়া যায়। কিন্তু আমরা সাধারণ যে ব্যথার ওষুধ, যে ডাইক্লোফেনাক বা এই যে ক্লোফেনাক, বিভিন্ন রকমের ওষুধ, এগুলো সর্বতোভাবে সাধারণ ব্যথাতেও এই সময় পরিহার করা উচিত। এবং ডেঙ্গি জ্বর হলে মূলত আপনি প্যারাসিটামল খাবেন, এবং তার সাথে যদি আপনার কোনো জায়গায় একটু গরম শেক দিতে বা একটু ঠান্ডা শেক নিলে ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। কিন্তু প্যারাসিটামল বহির্ভূত কোনো ব্যথার ওষুধ এই সময়টাতে আপনি গ্রহণ করবেন না। তার কথা বলছিলাম ডেঙ্গু রোগ সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে। স্যার আসলে যেভাবে বলছেন যে ডেঙ্গুর কমপ্লিকেশন হিসেবে কিন্তু আমরা বলছি যে 2 ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে ডেঙ্গি শক সিনড্রোম, আর একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। এটি আসলে যারা শুরুতেই বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা কিভাবে বুঝবেন যে আসলে সেই কমপ্লিকেশনের দিকে যাচ্ছেন কিনা? ধন্যবাদ। প্রথমেই বলেছি যে ডেঙ্গির খারাপ লক্ষণগুলো কি। খারাপ লক্ষণগুলো হচ্ছে প্রথমত জ্বর চলে যাবার পরে সমস্যাগুলো দেখা দেয়। দ্বিতীয়ত হচ্ছে যে অতিরিক্ত শরীর খারাপ লাগা, অতিরিক্ত অসুস্থতা, যে আমি আমার স্বাভাবিক রেগুলার কাজ করতে পারছি না, এত দুর্বল হয়ে গেছে, এত বেশি ব্যথা। দ্বিতীয়ত হচ্ছে পেট ব্যথা, বমি ভাব, হ্যাঁ, তার সাথে হচ্ছে যে আমার বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরিয়ে ওঠে বা শোয়া থেকে বসলে মাথা ঘুরিয়ে ওঠে, এটা কিন্তু আপনার প্রেশার কমে যাওয়ার একটা লক্ষণ। এইসব লক্ষণ দেখা দিলে আপনি প্রেশার মাপবেন। প্রেশার যদি 100/60, উপরেরটা 100 মিলিমিটার, নিচেরটা 60 মিলিমিটার পর্যন্ত স্বাভাবিক ধরা যায়, এর নিচে যদি আসে তাহলে অবশ্যই আপনাকে
বুঝতে হবে যে আপনি খারাপ দিকে যাচ্ছেন। আরেকটি হচ্ছে কোনোভাবে যদি রক্তক্ষরণের নমুনা দেখা যায়, যেটা বলেছি যে মাড়ির গোড়ায় বা কাশির সাথে বা বমির সাথে, এটি একটি লক্ষণ। জি, এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার, ডেঙ্গুর পাশাপাশি একই সাথে কারো কি করোনায় আক্রান্ত হবার ঝুঁকি থাকতে পারে? একই সাথে কি দুটো হতে পারে কিনা? যদি আপনি তাত্ত্বিকভাবে বলেন তাহলে হতেই পারে, তাই না? দুটো ভাইরাস একসাথে আপনার শরীরে ঢুকতেই পারে, একটি মশার কামড়ের মাধ্যমে, আরেকটি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তবে আন্তর্জাতিকভাবে এখনও খুব বেশি ইনফেকশন বা একসাথে দুটি ইনফেকশন খুব বেশি রিপোর্টেড হয়নি। আরেকটি এই সুযোগ আমি একটু বলে রাখি যে ওই যে আমরা বলেছিলাম যে ডেঙ্গুর পরীক্ষায় অ্যান্টিবডি টেস্ট করা হয়। করোনা রোগী কেউ যদি করোনা দ্বারা সংক্রমিত হন, তাদের কিন্তু অ্যান্টিবডিটা ফলস পজিটিভ হতে পারে তাদের। সুতরাং করোনার সাথে আপনি যদি ডেঙ্গুকে মানে আপনি যদি ধারণা করেন যে একসাথে ডেঙ্গু হতে পারে, তাহলে NS1 অ্যান্টিজেন টেস্টটা বেশি উপযুক্ত। আর তার সাথে আমরা ডাক্তাররা তো রোগীর লক্ষণ সব কিছু নিয়ে বিচার করি, তবে হতে পারে না তা না। তবে এখন পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় কম রিপোর্ট হয়েছে, বাট এখনো খুব বেশি সংখ্যাটি আসলে খুব বেশি নয়। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা আমাদের দর্শকদেরকে পুষ্টিবিদের কাছ থেকে দেখিয়ে আসি কিছু পুষ্টি তথ্য। চলে যাচ্ছি সেই সেগমেন্টে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল ডেঙ্গু রোগ সম্পর্কে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের পুষ্টিবিদের কাছ থেকে দেখে আসব কিছু পুষ্টি তথ্য। লাউ একটি উপকারী এবং স্বাস্থ্যকরী সবজি, যা আমাদের শরীরকে সতেজ ও ঠান্ডা রাখে। এতে পানির পরিমাণ প্রায় 96% এবং কম ক্যালোরিযুক্ত, কম আঁশযুক্ত একটি সবজি। শুধু তাই না, লাউয়ে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল নেই বললেই চলে। লাউয়ে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে। এতে রয়েছে ভিটামিন সি, রিবোফ্লাভিন, আয়রন, নায়াসিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। আমাদের শরীরের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পানি, তাই লাউ আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক বেশি সহায়তা করে। লাউ হজম শক্তি বৃদ্ধি করে, পেটের সমস্যা দূর করে। এটি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন প্রতিরোধ করে। পটাশিয়াম বেশি, সোডিয়াম কম হওয়ার কারণে লাউ হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে। সেই সাথে উচ্চ রক্তচাপ হ্রাস করতেও সহায়তা করে, স্ট্রেস কমায়। লিভার ফাংশনের জন্য লাউ খুব উপকারী একটি সবজি। লাউ কোষ্ঠকাঠিন্যতা দূর করতে সহায়তা করে, যেহেতু লাউয়ে পানির পরিমাণ বেশি রয়েছে এবং সেই সাথে পাইলসও প্রতিরোধ করে। লাউয়ে ভিটামিন বি এবং সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। লাউ ছোট বড়, রোগী সুস্থ সকল বয়সের জন্য খুবই উপকারী একটি সবজি, কারণ এটি সহজেই হজম হয়ে যায়। লাউয়ের জুস শরীরের জন্য খুবই উপকারী। তিলের তেল দিয়ে লাউয়ের জুস ইনসোমনিয়া রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। সেই সাথে প্রস্রাবের জ্বালাপোড়া প্রতিরোধ করতেও সহায়তা করে। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে লাউ কাঁচা না খেয়ে রান্না করে খাওয়া। সবশেষে আমরা বলতে পারি লাউ খুবই উপকারী, স্বাস্থ্যকর এবং ঔষধি গুণসম্পন্ন একটি সবজি। এই লাউ আমরা ডায়াবেটিস, কিডনি, ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে, সেই সাথে লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব লাউ আমরা হালকা মশলা, হালকা তেল দিয়ে রান্না করে খাওয়ার। স্যার, এই যে ডেঙ্গুরও একটি সময় চলছে আমাদের দেশে, এই সময়টিতে আসলে ডেঙ্গু রোগ থেকে বাঁচবার জন্য কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে? এটি তো আসলে বারবারই বা নানাভাবে বলা হচ্ছে, আমরা জানি। প্রথমত হচ্ছে আপনার ঘরকে আপনি নিজে সুরক্ষিত রাখুন, অর্থাৎ যে পানি জমার জায়গাগুলোকে আপনি পরিষ্কার রাখবেন। মশার কামড় থেকে নিজে, বিশেষ করে বাচ্চারা অনেক সময় বিষয়গুলি খেয়াল করে না। আমাদের যে পর্দার আড়ালে আমাদের ঘরের যে কোনাগুলো আছে, সেসব জায়গা থেকে মশা থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, যেহেতু এটি মশাবাহিত রোগ। এবং এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, উপসর্গ দেখা দিলে আপনি ডাক্তারের পরামর্শ নিন, সঠিক পরীক্ষা করে ডেঙ্গুকে নির্ণয় করুন এবং
যদি ব্লাড প্রেশার কমে যায় বা প্লেটলেট কমে যায় তাহলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসেছেন এবং দর্শকদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ দর্শকদেরকেও, এনটিভিকে, এবং দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা যে এই সময়টা আমরা সকলে যেন একসাথে সুন্দরভাবে পার করতে পারি, এই কামনা নিয়ে শেষ করছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব আয়োজন এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছে, আবারও দেখাবো অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।